নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। মায়ের মৃত্যুর পর চোখ দান, আর তা করে হতে হলো গ্রেফতার। অঙ্গ বিক্রির অভিযোগ তুলে পুলিশে নালিশ করেন প্রতিবেশীরা, আর তার ভিত্তিতেই গ্রেফতার মৃতের সমাজকর্মী ছেলে সহ 5। নদিয়ার কৃষ্ণনগরের এই ঘটনায় জোর শোরগোল। হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন মা, মায়ের চোখ দান করেন শিক্ষক ছেলে। এর জন্য তাকে গ্রেপ্তার করে ফেলল নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়া। এখানকার বাসিন্দা রাবেয়া বিবি, বয়স 65। 2024 সালে চক্ষুদানের সিদ্ধান্ত নেন। একটা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে অঙ্গীকারও করেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন রাবেয়া। রবিবার সকালে হার্ট অ্যাটাকে মারা যান। মায়ের মৃত্যুর খবর স্বেচ্ছাসেবী সংস্থায় জানান ছেলে আমির চাঁদ শেখ। সেই মতো রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায় স্বেচ্ছাসেবী সংস্থা। এখান থেকেই বিতর্কের শুরু। আমির চাঁদের প্রতিবেশীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হন। অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এই অভিযোগ পেয়ে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। মৃতের 2 ছেলে সহ পরিবারের 5 জনকে গ্রেপ্তার করে। আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিবারের যেটা বলা হয়। ধৃতদের এদিন তোলা হয় কৃষ্ণনগর আদালতে। তাদের 3 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। অঙ্গীকার করেছিলেন মা, সেই মতো মৃত্যুর পর চোখ দান করেছেন ছেলে। কিন্তু প্রতিবেশীদের অভিযোগে তাঁকেই গ্রেফতার করল পুলিশ। শিক্ষক তথা সমাজকর্মী ছেলে সহ 5 জনকে গ্রেফতার। এতে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, এটা কি পুলিশের অতি সক্রিয়তা নয়? রক্ষকের হাতে কি ভঙ্গ হলো না আইন? মায়ের মৃত্যুর পর চোখ দান করেছেন, এর জন্য শিক্ষক এবং সমাজকর্মী হিসেবে পরিচিত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছেলের নাম আমির চাঁদ শেখ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কৃষ্ণনগরের সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা আমির চাঁদ শেখ এলাকারই একটি প্রাইমারি স্কুলের প্যারা টিচার। সামাজিক নানা কাজকর্ম করে থাকেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত। 2024-এ তাঁর মা রাবেয়া বিবি চোখদানের অঙ্গীকার করেন। রবিবার তিনি হার্ট অ্যাটাকে মারা যান। স্বেচ্ছাসেবী সংস্থায় ফোন করেন তাঁর ছেলে আমির চাঁদ। তারা রাবেয়া বিবির কর্নিয়া নিয়ে যায়। এরপরেই প্রতিবেশীদের অভিযোগে সমাজসেবী আমির চাঁদ এবং পরিবারের আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। অনেকেরই প্রশ্ন, দেহদান অঙ্গদান করা তো গণতান্ত্রিক অধিকার, তাহলে এই গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কাজ করার জন্য কেন গ্রেফতার করা হলো? কৃষ্ণনগর পুলিশের দাবি, আইন শৃঙ্খলার কথা ভেবেই নাকি 5 জনকে গ্রেফতার করা হয়েছে। যেরকম অভিযোগ ছিল, এটা একটু সেন্টিমেন্টাল ম্যাটার আছে, একটা ইমোশনাল ম্যাটার আছে। গ্রামে যেটা সিচুয়েশন ছিল, ওকে রেস্কিউ করা আনা হলো, তারপর যেটা এফআইআর ছিল, ইট ইজ আ ভেরি হিনাস এফআইআর। So on the basis of the FIR, as per the legal procedure, he was arrested and produced before court. অনেকেরই প্রশ্ন, কোথাও এখন বাল্যবিবাহ হলে কি করবে পুলিশ? স্থানীয়রা যদি বাল্যবিবাহের পক্ষে দাঁড়ান, তাহলে আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ কি বাল্যবিবাহ আটকাবে না? তারা যদি ডোনেট করেই থাকে, তাহলে এখানে কোনো অপরাধ হয়েছে বলে অন্তপক্ষে আমি মনে করি না। তিনি যদি তার চোখটাকে দান করতে চান, সেটা তো একটা নোবেল কজ। সেইটা করতে গিয়ে যদি পারিপার্শ্বিক যারা লোকজন আছে তারা যদি এরকম একটা বোকার মতন কাজ করে, সেটা তো খুব দুঃখজনক। পুলিশের এই গ্রেপ্তারির কোনো কারণ নেই।
কোনো কারণ নেই, এটা গ্রেপ্তার মানে বেআইনি গ্রেপ্তার। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না এক, কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভ ভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন, নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। অনেকের দাবি, অঙ্গদান বা চক্ষুদান নিয়ে সচেতনতা বাড়ানোয় জোর না দিয়ে এভাবে পুলিশ গ্রেপ্তার করলে তাতে ভুল বার্তা যাবে, সাধারণ মানুষের মনে হয়তো ভয় তৈরি হয়ে যাবে। চক্ষুদান মানে মানুষের আলো দান। এক একটা পরিবার যাদের বাড়িতে অন্ধত্ব আছে তারা জানে এর মূল্য কতটা। পুলিশ কতটা অশিক্ষিত, কতটা আইনে অজ্ঞ, তারা এই কাজটা করল। তারা বলছে মায়ের নাকি সম্মতি নেই। মায়ের সম্মতি দরকার হয় না। যদি মৃত্যুর পরে যে উত্তরাধিকারী যারা থাকে, তার আইনসঙ্গত উত্তরাধিকারী, তাদের ওই অধিকার আছে, বরঞ্চ তাদের সম্মতিটাই প্রধান। এবং আমরা এটাও খবর নিয়ে দেখেছি যে তার মায়েরও সম্মতিপত্র আছে। পুলিশ এই ভয়াবহ পদক্ষেপ, এইটা গোটা চক্ষুদান আন্দোলনকে, দেহদান আন্দোলনকে অনেক দূর পিছিয়ে দেবে। 2024 সালের 17ই অক্টোবর একটি শিবির হয়, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন যখন চক্ষুদান হয় তখন কিন্তু কোনো রকম কোনো গন্ডগোল হয়নি, সুষ্ঠুভাবেই চোখটা দান হয়েছিল। পরিবারের সবাই সম্মতি দিয়েছে। আমার মনে হচ্ছে অশিক্ষিত পুলিশ জানেই না যে কি কাজটা তারা করে, তারা যে মহান কাজটা করেছে, তাদের থানায় নিয়ে গিয়ে সম্মান দেওয়ার কথা ছিল, তাদেরকেই অ্যারেস্ট করে দিয়েছে। ভাবুন। নিউজ 18 বাংলা। আখতার আলী আরজি করের এই প্রাক্তন ডেপুটি সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারপরেও তাকে কেন গ্রেফতার করা করছে না সিবিআই? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি দ্বিধায়? আখতার আলী আরজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার, তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির নির্দেশ দিয়েছে আলিপুর সিবিআই আদালত। কিন্তু সোমবার আদালতে হাজিরই হলেন না আখতার আলী। সিবিআই তদন্তকারী অফিসার আদালতেই নাকি ঠায় তাঁর অপেক্ষায় বসে থাকলেন। এখানেই প্রশ্ন, আখতারকে কেন গ্রেফতার করছে না সিবিআই? আরজিকর ধর্ষণ খুনে সিবিআই তদন্ত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। অসন্তোষ প্রকাশ করেছে নিহত তরুণীর পরিবারও। তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেফতারে দ্বিধায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা? আরজিকরে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024-এ সরব হন আখতার আলী। হুইসল ব্লোয়ার হিসেবে নিশানা করেন তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টালা থানায় অভিযোগ দায়ের করেন আখতার আলী। শুক্রবার তাঁর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে আদালতে 5 বার হাজিরা দেননি আখতার আলী, তাই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার আখতারের দাদা দাবি করেন তার ভাইয়ের নাকি অপারেশন হবে, অথচ এর পরের দিনই আখতারকে নাকি ছুটি দিয়ে দেয় নার্সিংহোম। সেখান থেকে বেরিয়ে সোজা আলিপুর আদালত। দাবি করেন আইনজীবী না থাকায় আত্মসমর্পণ করতে পারেননি। দেরি হয়ে গেছে, আমি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে এসেছি এবং আমার অ্যাডভোকেট আসেননি, তো অ্যাডভোকেটের সঙ্গে সারেন্ডার করতে হবে। তো আমি আবার সোমবার সারেন্ডার করব। শনিবারই প্রশ্ন ওঠে, যার বিরুদ্ধে সিবিআই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই আখতারই আলিপুর কোর্টে এলেন, তবুও তাকে কেন গ্রেফতার করলো না সিবিআই? রবিবার আখতার আলীর হাওড়ার দুটি বাড়িতে যায় সিবিআই। সেখানে তাকে পাওয়া যায়নি, ফোনেও পাওয়া যায়নি বলে দাবি সিবিআই। সোমবার সকাল 10টা সিবিআই তদন্তকারী অফিসার আলিপুর আদালতে পৌঁছন। এরপর বিকেল 4টে পর্যন্ত 6 ঘন্টা তিনি বসেই রইলেন। কখন আখতার আত্মসমর্পণ করবেন সেই অপেক্ষা করে গেলেন। এখানেই অনেকের প্রশ্ন, শনিবার আখতার আলী কোর্টে যাওয়া সত্ত্বেও সেদিন তাকে কেন গ্রেফতার করেনি সিবিআই? শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, তারপর এতদিনেও কেন গ্রেফতার করা হলো না? আখতারকে গ্রেফতারিতে কি তাহলে দ্বিধায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? আরজি করে ধর্ষণ খুনের মামলায় সিবিআইয়ের ভূমিকায় প্রশ্ন উঠেছে। এ নিয়ে কি চাপে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? তাই কি আরজিকর দুর্নীতি মামলায় অভিযোগকারীকে গ্রেফতার করার ক্ষেত্রে দ্বিধায় সিবিআই? নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনা শাসনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। তার জেরে তুলকালাম। অভিযোগ, হাই ভোল্টেজ বিদ্যুতের তারের ঠিক নিচে নিয়ম না মেনে নির্মাণ হচ্ছিল। সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজমিস্ত্রির। এরপরই বাড়ির মালিকের গ্রেফতারি চেয়ে তুমুল বিক্ষোভ।
চব্বিশ পরগনার শাসন। এখানকার গোলাবাড়ি দাদার মোড় এলাকায় নিয়ম না মেনে নির্মাণের অভিযোগ। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু। তারপরেই তুমুল উত্তেজনা, দেহ আটকে ব্যাপক বিক্ষোভ, পুলিশের গাড়িতে ভাঙচুর। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠি, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের থেকে আটকদের ছিনিয়ে নেওয়া হয়। শাসনের গোলাবাড়ির বাসিন্দা ফারুক ইসলামের একতলা বাড়ি। বাড়ির ছাদ থেকে ফুট 3 উপরেই হাই ভোল্টেজ বিদ্যুতের তার। তা সত্ত্বেও ফারুক দোতলা করছিলেন। স্থানীয়দের অভিযোগ, নিয়ম না মেনেই দোতলা তৈরি করা হচ্ছিল, তাই ছাদ ঢালাইয়ের জন্য কেউ রাজি হচ্ছিলেন না। অভিযোগ, রাজমিস্ত্রি সাইফুল ইসলামকে টাকার লোভ দেখিয়ে রাজি করান ফারুক ইসলাম। সোমবার ছাদে কাজ করতে ওঠেন সাইফুল। হাই ভোল্টেজ তারে হাত লেগে যায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘর ছিল সেই কারেন্টের তারে জায়গা দিয়ে ওখানে, কিন্তু জোর জবরদস্তি করে যাই ঘর মালিক তুলে দিয়েছে। ঘরের ওপরে তুলে দিয়ে বলে তুই কাজ কর, তোর কোনো রকম অসুবিধা হবে না, তুই তোর কোনো রকম অসুবিধা হবে না, থাকলে আমি রয়েছি তোর পাশে, তোর কিছু হবে না। কিন্তু সেই দুর্ঘটনায় মারা গেল আজকে, কোনো পারমিশন নিয়ে এখানে ঘর করার ওখানে। আর এই বাচ্চা ছেলের পয়সার লোভ লালসা দেখিয়ে একে জোর জবরদস্তি উপরে তোলা হয়েছে। এ মারা গেছে কারণ ইলেকট্রিক শর্ট খেয়ে 33,000 ভোল্টে। এর আমরা বিচার চাই। পয়সা খাইয়ে, পুলিশ প্রশাসনের পয়সা খাইয়ে এটা করেছে। অনেকদিন ধরে হচ্ছে, মিস্ত্রি আসতে চলে যাচ্ছে, কেউ এখানে রিস্ক নিচ্ছে না। ঘটনার পর দেহ উদ্ধারে যায় পুলিশ। তখনই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় মৃতের পরিজনেরা। এই ঘর মালিক এইরকম একটা পজিশনে কাজটা করাই কি করে? সে কাজটা করালো কি করে? তার কি একটা বিবেক বুদ্ধি বলে কিছু নেই? টাকা আছে বলে সব আছে, টাকার হয়তো বাচ্চারা টাকার লোভ দেখেছে কিছু, হয়তো সেই টাকার লোভে কাজটা করতে গেছে। তার তো একটা বিবেক করা উচিত ছিল যে এই জায়গাটা আর পুরো আনলেগের আসবে। ঘটনা যেটা ঘটেছে সেটা দুঃখজনক ঘটনা। একটি 34 বছরের ছেলে মারা গেছে। ইনিশিয়াল একটা ক্ষোভ হয়েছিল মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। হাউএভার সেই নিয়ে আমরা প্রপার সেকশনে কেস করছি। অভিযুক্ত বাড়ির মালিকের শাস্তি এবং আর্থিক সাহায্যের দাবিতে সরব মৃতের পরিজনেরা। উত্তর 24 পরগনার শাসন থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, আর এই নেই সোমবার চিড়িয়ামোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে রবিবারই গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। এদিন আদালত তাঁর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ব্যারাকপুরে প্রতিবাদী বৃদ্ধকে মারধর, তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। এ নিয়ে সোমবার পথে নামে বিজেপি। ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে বিক্ষোভ দেখায়। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে রবিবার গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে পৌঁছে যায় বিজেপির মিছিল। সেখানেও হাওয়া গরম হয়ে ওঠে। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, একদম বিচার করে। আর দ্বিতীয় কথা হলো, ওর যত সঙ্গে সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার। পরিবারের সঙ্গে কথা হয়েছে, তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওরা ভয় পাচ্ছে। পুলিশ ওদেরকে দেখে ভয় পায়। উত্তর ব্যারাকপুর পুরসভা 23 নম্বর ওয়ার্ডের মনিরামপুর এলাকার বাসিন্দা তুলসী অধিকারী, বয়স 81। তার বাড়ির পাশে একেবারে গা ঘেঁষে 4 তলা বিল্ডিং তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। পরিবারের দাবি, বছরখানেক আগে পুরসভায় এ নিয়ে অভিযোগ জানান বৃদ্ধ। সম্প্রতি পুরসভায় লিখিত অভিযোগ করেন বৃদ্ধের ছেলে। রবিবার এ নিয়ে তুমুল অশান্তি বাধে।
এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন হেমন্ত অধিকারী। সেখানে হাজির হন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। পুরসভায় নালিশ জানানোয় হেমন্তকে চড় থাপ্পড় মারেন। ঘটনাস্থলের কাছেই হেমন্তর বাবা তুলসী অধিকারীর ইলেকট্রিকের দোকান। ছেলেকে বাঁচাতে তিনি চায়ের দোকানে যান। কাউন্সিলরের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, তখনই বৃদ্ধকে পরপর দুবার লাথি মারেন কাউন্সিলর। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। বারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধের মৃত্যু হয়। পরিবারের নালিশে গ্রেপ্তার করা হয় তৃণমূল কাউন্সিলরকে। রবিবার রাতে নিহতের বাড়িতে যান বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। অভিযুক্ত কাউন্সিলরকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই রবীন ভট্টাচার্যকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করছে। এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে। তারা যেটা নিয়ে প্রতিবাদ, সেটা যদি আমাদের মিটে যায় তা আমরা তাদের সেটা নিয়ে জানবো। আমরা জানবো আমার বাবা এটাই আশা পূর্ণ হয়ে গেল। কনস্ট্রাকশন করতে দেবো না এখনো পর্যন্ত। আমরা যদি এখনো লড়ে যাবো কনস্ট্রাকশন যে না রেখে, এটাই দেবে। তার বাবা চলে যাক, কিন্তু আমরা চেষ্টা করছি তার কনস্ট্রাকশন না। আপনারা খুশি? আমরা তো অনেকটাই খুশি। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে। পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে। ব্যারাকপুরের কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। তদন্ত করছে পুলিশ। বিজেপি বড় বড় কথা বলছে, তাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে একের পর এক গণহত্যা, গণধর্ষণ, পুড়িয়ে মারা। দল অনেক বড়, সমাজ অনেক বড়। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনায় কেউ জড়িয়ে পড়লে দল এক মুহূর্ত রেয়াত করেনি, ব্যবস্থা নিয়েছে। দেখান না আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উঠেছে, সে দল কি ব্যবস্থা নিয়েছে। বারাকপুর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। বলাগড়ের আদরের নৌকা। হুগলির বলাগড়ের প্রাচীন নৌকা শিল্প কি এবার জিআই তকমা পাচ্ছে? আশায় বুক বাঁধছেন শিল্পীরা। হুগলির বলাগড়, নৌকার নামে তার নাম। বলাগড়ের আদরের নৌকা। ইতিহাস বলে এখানকার নৌকা শিল্প 400 থেকে 500 বছরের পুরনো। এবার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা। 2023-এ জিআই এর জন্য আবেদন করা হয়। প্রক্রিয়া শুরু হয় 2022 থেকে। কোনো অঞ্চলের নির্দিষ্ট কোনো পণ্যকে তার বৈশিষ্ট্যের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়। এর জেরে পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত হয়। জিআই এর জন্য আমাদের আবেদনটা 2023-এ করা হয়েছে। তার আগে 2022 থেকে আমরা কাজ শুরু করেছিলাম জিআই পাওয়ার জন্য। সমবায় তৈরি, ইত্যকার কাজগুলো, গবেষণা পদ্ধতি, এই সম্পূর্ণটাই করেছে ওয়েস্ট বেঙ্গল ল ইউনিভার্সিটি সল্টলেকের। এবং সেই কাজে গবেষণার সহায়তার জন্য ওনারা আমার কাছে এসেছিলেন। জিআই ঘোষণা হতে আমার কাছে যা খবর আছে যে মোস্ট প্রবাবলি এপ্রিল মাস ফার্স্ট গড়িয়ে যাবে। বলাগড়ে একসময় তৈরি হতো ডিঙি, ব্যবহার হতো বাবলা বা শাল কাঠ। কাঠের সঙ্গে কাঠ জোড়া হতো, কোনো পেরেক ব্যবহার হতো না। এখন অবশ্য পেরেক দিয়ে কাঠ জুড়ে নৌকা তৈরি হয়। একসময় 24 পরগনার বিভিন্ন জায়গা থেকে নৌকার বরাত মিলত। কালের নৌকায় সময় ভেসেছে, চাহিদা কমেছে বলাগড়ের নৌকার, বিক্রি কমেছে মজুরি। অনেক শিল্পী এখন অন্য পেশায়, কেউ কেউ আঁকড়ে বেচে। জিআই তকমা পেলে লাভ হবে বলে মনে করছেন শিল্পীরা। জিআইটা পেলে অনেক লোক জানতে পারবে শিল্প আছে একটা, সেখানে মালপত্র তৈরি হয়, গেলে আমরা সেখানে গেলে পাবো, এলে নৌকোর চাহিদাটা বাড়বে। আর্থিকভাবে লাভবান বলতে আমরা যদি আসে খদ্দের একটা দুটো পেলে পারে, আমরা তো এই মাল বিক্রি করতে পারবো, এটার মধ্যে আসা। এখান থেকে যদি প্রচারের মাধ্যমে এটা একটা মার্কেট আমরা পাই এক্সট্রা, সেক্ষেত্রে জিআই তকমা জন্য আমাদের উপকারে লাগতে পারে। নৌকাটা যদি বিভিন্ন স্টেটে যায়, এখান থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে, যদি আদার স্টেটে যায়,
একটা প্রচারের মাধ্যম দিয়েই তো জিনিসটা মার্কেটটা হয়। এই বোট ট্যুরিজমের কাজে লাগে। একসময় বলাগড় থেকে সপ্তগ্রাম যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। সপ্তগ্রামে ছিল বন্দর, বাণিজ্যের জন্য নৌকার ব্যবহার ছিল। এখন নৌশিল্পীদের জন্য তৈরি হয়েছে সমবায়। তাদের নৌকা শিল্প জিআই ট্যাগ পেলে লাভ হবে অনেকটাই, মনে করছেন শিল্পীরা। জিআই তকমা যে আমরা পাচ্ছি বা পাবো সেরকম পজিশন আমাদের হয়ে গেছে, বা আমাদের একটা মার্কেট তৈরি করে দেয়, তাহলে সেই জায়গায় হয়তো বা বাইরে থেকে কাস্টমার যদি আসে তাহলে হয়তো আমরা উপকৃত হব। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।